স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। দুদিন পরই বর্ষবরণের আনন্দে মাতবে বাঙালি। নববর্ষ উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এবার পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল। বদলে তা রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। নতুন বাংলাদেশে এক নতুন চৈত্র নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাঙ্গণে। বাংলার নববর্ষ বরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারের আকর্ষণ দীর্ঘদেহী এক রাক্ষস, যার মাথায় রয়েছে দুটি শিং এবং মুখের দুপাশে দুটি দীর্ঘ দাঁত। এছাড়া বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি পায়রা, গ্রামীণ ঐতিহ্য লালনকারী একসময় বিয়েতে ব্যবহৃত পালকি, রয়্যাল বেঙ্গল টাইগার, ইলিশ সহ আরও অনেক কিছু। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন ব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা। তুলি হাতে হরেক রঙে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ধরনের মাস্কট, সরাচিত্র, মুখোশ আর মোটিভ। প্রস্তুতি তো শেষের দিকে বলতে গেলে আমরা একদম শেষ দিন পর্যন্ত চাই যে আমাদের শোভাযাত্রাটা যাতে বর্ণিল হয়। আমাদের ভাষা আন্দোলনের পর থাকবে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে বৈষম্য দূর হোক। এই যে 2024 সালে যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের একটা পথ থাকবে। শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি সহ ছোট বড় বিভিন্ন মোটিভ। সামনে নয়, আইন শৃঙ্খলা বাহিনীর বহর থাকবে শোভাযাত্রার দুপাশে। আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে র্যালি যখন চলবে, বিশেষ করে সামনের দিকে যারা থাকেন, আমাদের এবার 28টা জাতিগোষ্ঠী থাকবে, পেছনে অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে পাশ দিয়ে কেউ না ঢুকেন। এদিকে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, মঙ্গল শব্দটি নিয়ে আপত্তি থাকায় নামে পরিবর্তন। আর উপাচার্য বলছেন, শোভাযাত্রার নাম বদল নয়, পুরনো নাম ঐতিহ্যে ফেরত যাওয়ার কথা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে। পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। পহেলা বৈশাখের শোভাযাত্রা এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এবার বর্ষবরণ উৎসবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা ছায়ানটের। আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেয় বর্ষবরণ আয়োজন নিয়ে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেই মনে করেন ছায়ানট সভাপতি। রমনার বটমূলের আয়োজনে 150 শতাধিক শিল্পী অংশগ্রহণ করবে বলেও জানানো হয়। অনুপস্থিতিতে এবার প্রথম নববর্ষে আয়োজন হচ্ছে, কিন্তু উনি যে ধারা সংস্কৃতি চর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন যোগ্যতার সাথে কিছু করতে পারি, এটি সঞ্জিদা খাতুনের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি হবে। বর্ষবরণ নিয়ে কথা বলতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, নিশ্চয় শুনছেন। আমি যদি একটু শুরুতে যেটি জানতে চাই যে এই যে নাম বদল হলো, যেটি বলা হলো যে পুরনো নামে ফিরে যাওয়া হয়েছে, সাধারণ মানুষ, শিক্ষার্থীরা তাদের সাথে নিশ্চয় কথা বলেছেন, তারা কি বলছেন, প্রতিক্রিয়াটা একটু শুনতে চাই। যে আমরা যেমনটি জানাচ্ছিলাম আমাদের প্রতিবেদনে, আপনি জানেন যে 1989 সালে যখন এই প্রথম শোভাযাত্রা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে, তখন কিন্তু এটার নাম আনন্দ শোভাযাত্রাই ছিল। এরপরে কিন্তু 90-এর গণঅভ্যুত্থানে যে স্বৈরাচারী এরশাদের পতন হয়, তারপর থেকে কিন্তু এটার অমঙ্গল কাটানোর জন্য তখন কিন্তু নাম হয় মঙ্গল শোভাযাত্রা, এবং এটা কিন্তু ধারাবাহিকতাভাবে চলতেই থাকে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে এই নাম পরিবর্তনের পরেও কথা বলছি, অনেকেই জানেও না, আবার যারা জানে তারা বলছেন যে আসলে নামের পরিবর্তনটা খুব বেশি গুরুত্ব বহন করে না। তবে কেউ কেউ বলেছেন যে মঙ্গল শোভাযাত্রাটা যেহেতু এতদিন চলে এসেছে, সেইটা থাকলেও কোনো সমস্যা ছিল না, বরং ওইটাই ভালো ছিল। কেউ কেউ আবার এই আনন্দ শোভাযাত্রার বিষয়েও তারা মতামত দিয়েছে, অনেকটা মিশ্র প্রতিক্রিয়াই দিয়েছে সবাই। এটার পক্ষে বিপক্ষেই কথা বলেছেন। পাশাপাশি তারা বলেছেন যে এবার যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে যদি এই কোনো
পক্ষের চাপের কারণে যদি এটা করা হয় সেটা অবশ্যই বিষয়টা খারাপ হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন কোনো চাপ বা কারো মতামতের উপর ভিত্তি করে আসলে এই নামটা চেঞ্জ করা হয় নাই। তারা বলছেন যে এটা পরিবর্তন না, এটা যখন শুরু হয়েছিল, যখন যে নামে শুরু হয়েছিল সেটা ধারাবাহিকতা বা স্বতঃস্ফূর্তভাবে সেই নামটার কারণেই কিন্তু এইবার যে আনন্দ শোভাযাত্রা যে নামে হবে শোভাযাত্রা, সেটাই কিন্তু তারা অব্যাহত রাখতে চাচ্ছেন। ফরহাদ, নাম বদল হলো, আয়োজনের ধরনেও কি কোনো ধরনের পরিবর্তন দেখবো আমরা? আয়োজনের ধরন কিছুটা পরিবর্তন আমরা দেখেছি, কারণ বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে গত কয়েক বছর কিন্তু শোভাযাত্রার সামনে কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার কারণে কিন্তু শোভাযাত্রা অনেকটাই ঢাকা পড়ে যেত। এবার কিন্তু সেটা থাকছে না। পুলিশ, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এবার শোভাযাত্রা দুই পাশে থাকবে। পাশাপাশি আমরা দেখেছি ওখানে বিভিন্ন সে অবয়বেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে রাক্ষসী আকৃতির একটা কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু গতবার আমরা দেখেছি এমনটা ছিল না। পাশাপাশি এখানে অভ্যুত্থানে যে মুগ্ধ যে মারা গিয়েছিল তার পানির যে বোতল, সেটার কিন্তু একটা অবয়ব তৈরি করা হয়েছে লোহার খাঁচা আঙ্গিকে। এর পাশাপাশি এবার আমরা দেখেছি যে পালকি ছিল, বড় ঘোড়ার গাড়ি ছিল এবং আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং বিশেষ করে এবার কিন্তু 28টি জনগোষ্ঠী কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এর আগে কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের কিন্তু জনসমাগম বা এই শোভাযাত্রায় কিন্তু অংশ নেয়নি। এবার সমতল থেকে পাহাড় সব ক্ষেত্রে যারা জনগোষ্ঠী আছে তারা কিন্তু অংশ নিচ্ছেন এবং পাশাপাশি তারা বলছেন যে এবার ধনী গরিব বর্ণ সবার স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু এবার অংশ নিচ্ছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এবারের শোভাযাত্রা তারা বলছেন যে পালন করা হবে। এবং নাম পরিবর্তনের যে বিষয়টি সেটাও কিন্তু তারা বলছেন যে আগের যারা ফ্যাসিবাদ ছিল তারা কিন্তু এই নাম নিয়ে কিন্তু অপব্যবহার করেছে এবং বিভিন্নভাবে কিন্তু তারা এই সংস্কৃতির বাইরে চলে গেছেন, যেটা অনেক সময় তারা বলছেন যে অনেকটাই হচ্ছে আগের যে সবাই অংশগ্রহণ করতো না সেটা কিন্তু আর থাকছে না। জি, ফরহাদ, আরেকটু যদি জানতে চাই একদম ছোট্ট করে, যেটি হচ্ছে যে 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকা যাবে না, সেটি আসলে কি যুক্তি দিয়েছে প্রশাসন? কারণ আমরা যেটি জানি যে ঢাকাবাসীর বা বিশেষত এই নগরবাসীর সাংস্কৃতিক চর্চার একটা কেন্দ্র বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সেখানেই বিকেল 5টার পর পয়লা বৈশাখের দিন ঢোকা যাবে না, সেটি কেন? যে বিকেল 5টার পরে কোনো প্রবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশগুলো বন্ধ করে দেওয়া হবে, শুধু বাইরের প্রবেশগুলো খুলে দেওয়া হবে। যারা গিয়েছিল তারাই শুধু, বিশেষ করে বহিরাগতদের জন্য। কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছেন তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো হয়, কারণ এর বাইরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু রবীন্দ্র সরোবর, সংসদ ভবন বা রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই উৎসব কিন্তু এইসব পালন করা হচ্ছে। যার কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর কারণেই কিন্তু তারা এই 5টা পরে কিন্তু বন্ধ করে দিয়েছে। কারণ তারা বলছেন যে বাইরেও যেহেতু প্রোগ্রাম আছে, বিশ্ববিদ্যালয় শুধু একটা জায়গা কেন্দ্রিক যদি বেশি হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলার কিছু অবনতি হতে পারে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আলাদা আলাদা সময় নির্ধারণ করা আছে। বিশেষ করে ঢাকার বাইরেও কিন্তু তারা বলছেন যে প্রশাসন যারা আছেন তারাও কিন্তু টাইম নির্ধারণ করে দিয়েছেন এবং এটা হচ্ছে তাদের আসলে অনেকটা এইরকম যুক্তি, যাতে কোনো অন্য ধরনের অনেক বেশি জনসঙ্গম হয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর কারণেই কিন্তু আসলে এই ধরনের একদম পরিষ্কার। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সংকটে পড়ল বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর এখনও ভিসা কেন্দ্র না খোলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত ভিসা না দিলে অন্য দেশে বাংলাদেশের নাগরিকদের প্রয়োজন মেটানোর বিষয়ে সহযোগিতা করবে সরকার। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, ভারত, আপনার প্রতিবেদনে আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সংকটে পড়তে যাচ্ছে বা পড়লো, বিশ্লেষকরা এমনটা বলছেন, সেই সংকটের চিত্রটা কেমন হতে যাচ্ছে সে ব্যাপারে যদি আপনার কাছে একটু শুরুতেই শুনে নিতে চাই। রঞ্জন, আপনি কি প্রশ্নটা আমাকে আরেকবার? জি উর্মি, আপনার প্রতিবেদনে আমরা যেটি দেখেছি যে বিশ্লেষকরা বলছেন যে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সংকটে পড়লো, সেই সংকটের যেই ধরনটা যেটি বাড়লো সেটি কি হতে যাচ্ছে সেই ব্যাপারে একটু যদি শুরুতেই শুনি। সংকটের ধরন যদি আমি আসলে আপনাকে একটু রঞ্জন একটু এটার ব্যাকগ্রাউন্ড বলি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড অবশ্য বলার কিছু নাই, কারণ খুবই সাম্প্রতিককালের ঘটনা, আমরা সবাই এটা জানি। বিমস্টেকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পর আসলে এক ধরনের সকলের মধ্যে এক ধরনের আশার আলো ছিল যে অন্তত স্থবিরতা কাটবে, বিশেষ করে ভিসার যে বিষয়টি। আজকে আমার প্রতিবেদনেও কিন্তু আমি এই বিষয়টি উল্লেখ করেছি যে বলা হয়েছিল, তখন ডিপ্লোমেটরা বলেছিলেন যে
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক হয় কিনা এটার একটা ইন্ডিকেটর হবে হচ্ছে তারা ভিসা ওপেন করে কিনা। তারা যদি কিছুদিনের মধ্যে এই বিষয়ে কোনো পজিটিভ কিছু জানায়, ইতিবাচক কিছু জানায়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এরকমটি কিন্তু আমরা এই গত শুক্রবার, আজকে এক শুক্রবার, গত শুক্রবারেই বৈঠকটি হয় এবং আমরা সেই কথাগুলোই বলার চেষ্টা করেছিলাম। ঠিক এক সপ্তাহ পর আজকে মাত্র 3-4 দিনের মাথায় তারা এই ট্রান্সশিপমেন্ট বাংলাদেশকে দেওয়া যে সুবিধা সেটি বাতিল করলো। এখন আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশ আসলে কি কি সুবিধা ভারতকে দেয় বা দিয়েছে এতদিন, সেটি যদি আমি একটু তুলে ধরি। 1972 সালে প্রথম আপনার অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষরিত হয়। এর আওতায় প্রথম আসলে বাংলাদেশ থেকে ট্রানজিট দেওয়া হয় ভারতকে। এরপরে স্থলপথে ট্রানজিট 2010 সালে স্বাক্ষরিত হয়। এরপর 2018 সালে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সড়কপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তারা মালামাল পাঠানোর যেই ব্যবস্থা সেটি করে। 5টি ট্রেন চলে এই দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তার মধ্যে 3টি যাত্রীবাহী আর 2টি মালবাহী। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে নেপাল ও ভুটান আমাদের সাথে 1976 এবং 1984 সাল এই 2 বছরে 2টি চুক্তি করলেও, ট্রানজিট বিষয়ক চুক্তি করলেও ভারতের ভূমি ব্যবহার করতে হবে বলে সেই সুবিধা কিন্তু তারা নিতে পারেনি, নেপাল ও ভুটান বাংলাদেশ থেকে। অর্থাৎ বাংলাদেশ আসলে অনেক বেশি দেয়, এটি হচ্ছে সত্য কথা। কিন্তু একই সাথে এটাও সত্য যে আমি যদি এখন এটা বলি যে এই সংকট কাটানোর অথবা এটার একটা প্রতিশোধমূলক ব্যবস্থা হতে পারে, আমরাও আমাদের ট্রানজিট বন্ধ করে দিতে পারি, তাহলে আসলে সম্পর্কটির কী হবে? মানে যেই সম্পর্ক আমরা সহজ করতে চাই বা যে সম্পর্ক আমরা আসলে স্থবির থেকে আসলে এক ধরনের ভালো দিকে নিতে চাই, সেটা আসলে কিভাবে সম্ভব? সেটা কি আসলে এরকম পাল্টাপাল্টি করে সম্ভব কিনা? কারণ ভারতীয় সাইড থেকে আসলে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে খুব একটা প্রভাব বাংলাদেশের পড়বে না, তাদের নিজস্ব পণ্য জট কমাতে তারা এই ব্যবস্থাটি করেছে, তারা কিন্তু তাদের ব্যাখ্যাটি দিয়েছেন। এখন আমাদের ব্যাখ্যা বা আমরা আসলে বিষয়টিকে কিভাবে দেখব, কিভাবে নেব এবং আমরা কূটনৈতিক চ্যানেলে কিভাবে আগাবো, সেই বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ এবং ভিসা বন্ধের কারণে সব থেকে বেশি ভুগছেন হচ্ছে যারা আসলে আপনার প্রসঙ্গে আমি একটু দেশে পড়াশোনা করেন যেসব ছাত্ররা, দিল্লিতে গিয়ে ভিসা নিতে হয় সেসব দেশের, তারা সব থেকে আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনার প্রসঙ্গেই যদি আমি একটু আরেকটা সংক্ষেপে প্রশ্ন করতে চাই। সহজ করা যায় সেই বিষয়টি ভাবতে হবে দুপক্ষকেই, এমনটি কিন্তু প্রতিবেদনেও আমি উল্লেখ করেছি। উর্মি, ভারত ভিসা না দিলে অন্য দেশে কিছু নাগরিকদের প্রয়োজন মেটানোর বিষয়ে সহায়তা করবে সরকার, সেটি আসলে কিভাবে করতে পারে সেই ব্যাপারে কিছুদিন ধরে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, কিন্তু এটি আসলে খানিকটা অবাস্তব রঞ্জন। কারণ দেখেন, আমাদের যদি দিল্লি না গিয়ে আমরা যদি তৃতীয় কোনো দেশে যাই, ভিয়েতনামের কথা যদি বলি বা এরকম কোনো দেশে আমাদের যেতে হয়, প্লেন ফেয়ারটা কতখানি সেটা আমাদের ভাবতে হবে। এবং সেই দেশগুলো আবার ভিসা দেয় কিনা, সহজে ভিসা দেয় কিনা, তাদের ভিসা ফি কতটা, সেটাও একটা দেখার বিষয়। অর্থাৎ এটা আমাদের সরকার থেকে বলা হচ্ছে যে প্রয়োজন তো আসলে কারোর থেমে থাকে না। যদি ভারত ভিসা নাই দেয় তাহলে আমরা তৃতীয় কোনো দেশে যাব, তৃতীয় কোনো দেশে আমাদের প্রয়োজন মেটাবো। সেটা হতে পারে চিকিৎসা, হতে পারে আমাদের ভিসার প্রবলেম সলভ করা, তৃতীয় দেশে যাব। এটি আমরা বলছি বটে, এর আগে চীনের সাথে 3টা হাসপাতাল কুনমিংয়ে কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশিদের জন্য একদম পরিষ্কার। উর্মি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য। দেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ ও অবস্থান নিরূপণ করা হচ্ছে। আপোষে বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফিরিয়ে আনা হবে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। গভর্নর আরও বলেন, গেল 15 বছরে দেশ থেকে মোট 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ চলছে। এছাড়া ভবিষ্যতে আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধে কাজ করছে সরকার। আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে। সে সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট।
বাজারে লাগামহীনভাবে বেড়েছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। আবার একই রোগের ওষুধ বিভিন্ন কোম্পানি বিক্রি করছে ভিন্ন দামে, দামেও রয়েছে ব্যাপক তফাৎ। ওষুধের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ, অথচ ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি গেল কয়েক মাস ধরেই দাম বাড়ানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত। এ বিষয়ে আরও কথা বলবো আমরা। আমাদের সহকর্মী তাসিনা জেসি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জেসি, আপনার প্রতিবেদন দেখলাম, আমরা যেটি দেখলাম যে একই ওষুধ ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর দাম বাড়ানো হয়নি বলার পরেও সরেজমিনে গিয়ে দেখা গেল, আপনার প্রতিবেদনেই যেটি দেখেছি যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ওষুধের, জীবন রক্ষাকারী ওষুধের দাম। প্রশাসন কি তাহলে সঠিক নজরদারি করছে না, এটি আমি বলতে পারি? ধন্যবাদ। আসলে আমরা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে প্রতিটি কোম্পানি কিন্তু দাম বাড়ানোর আগে তাদের কাছে একটি আবেদন করে এবং কি কি কারণে তাদের সেই দামটি যৌক্তিক সেটিও সেই আবেদনে উল্লেখ থাকে এবং সেটি যৌক্তিকতা যাচাই বাছাই করে কিন্তু ওষুধের দাম বাড়ানো হয়ে থাকে। তবে সেই দামটি বাজারে সেই দামে ওষুধ বিক্রি করা হচ্ছে কিনা নাকি তার থেকে অধিক দামে বিক্রি করা হচ্ছে কিনা সেটি নজরদারি করে থাকে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তারা বলছেন যে তাদের মোবাইল কোচের মাধ্যমে তাদের যে জনবল রয়েছে সেই জনবলের মাধ্যমে তারা মার্কেট তদারকি করে থাকেন। তবে তাদের জনবল কিছুটা সংকট রয়েছে সেটিও তারা স্বীকার করেছেন। এবং আসলে তদারকির যে বিষয়টা, আসলে অভিযোগ রয়েছে যে অনেক কোম্পানি নির্দিষ্ট ওষুধের দাম নির্ধারণ করে তারপর ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে থাকে, ফলে সেই দাম কমানোর যে কমাতে বলা সেটি নজির নাকি খুব একটা দেখা যায় না ওষুধ প্রশাসন অধিদপ্তরের ক্ষেত্রে। কাজেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর এসব অভিযোগ অস্বীকার করছে এবং তারা বলছেন যে তারা নিয়মিত আসলে বাজার তদারকি করছেন এবং ওষুধের দাম নির্ধারিত দামে সেই ওষুধ বিক্রি হচ্ছে কিনা সেটি তারা তদারকি করছে। জি, আমরা আপনার প্রতিবেদনেই দেখলাম একজন যেটি পরামর্শ দিলেন যে বাংলাদেশেও ভারতের মতো এরকম প্রাইসিং এর একটি অথরিটি তৈরি করা দরকার। সেই ব্যাপারে কোনো উদ্যোগ রয়েছে কিনা সেটি জানবার পাশাপাশি একটু জানতে চাই যে কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করে দিক সরকার, সেটি আসলে বাস্তবে কতটা সম্ভব, সেই ব্যাপারে ওষুধ কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো রাজি হবে কিনা সেই ব্যাপারেও আসলে সরকারের কোনো ভাষ্য আছে কিনা? সেরকম আসলে সরকারের কোনো ভাষ্য নেই। তারা বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা তৈরির কাজ চলছে। তবে সেটি কি ধরনের নীতিমালা সেটি তারা বিস্তারিত আমাদেরকে জানাতে পারেনি। তবে তারা বলছেন যে জীবন রক্ষাকারী ওষুধের যে তালিকা রয়েছে সরকারের, সেই তালিকার সংখ্যাটা যেন আরেকটু বাড়ানো যেতে পারে সেই কাজটি তারা করছেন। আর বিশেষজ্ঞ যারা বলছেন তারা কিন্তু বলছেন যে ওষুধ কোম্পানিগুলোর সাথে আলোচনা করে মিনিমাম টু ম্যাক্সিমাম একটা প্রাইস রেঞ্জ নির্ধারণ করা উচিত, যাতে সেই রেঞ্জের বাইরে কোম্পানিগুলো যেতে না পারে। এবং তারা এও বলছেন যে ভারতে কিন্তু প্রাইসিং অথরিটি রয়েছে, সেরকম একটি অথরিটি আমাদের এখানে প্রতিষ্ঠা করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, যাতে ওষুধ কোম্পানিগুলো একটা সমন্বয় সাধনের মাধ্যমে ওষুধের দাম বাড়াতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি বড় ভূমিকা রাখা প্রয়োজন। শুভ্র। জেসি, আপনাকে ধন্যবাদ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল 5টার দিকে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল 4, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি ছিল। কুমিল্লা শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে 26 কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ করেছে কয়েকটি রাজনৈতিক দল। তারা বলছেন যতদিন ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলা বন্ধ না হবে ততদিন চলবে বিক্ষোভ। অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচারের দাবিও তাদের। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তারা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে বাইতুল মুকাররমের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। বিশ্বের সব মুসলমানকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এ সময় ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানান ইসলামী আন্দোলনের নেতারা। জাতিসংঘ কেন এখনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না সে প্রশ্ন রাখেন তারা। ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবারে যুদ্ধ, এবারে চাপ, চূড়ান্ত চাপ, এই জাতি ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। গাজায় গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিপ্লবী যুব সংহতি। এ সময় ইসরায়েল ফিলিস্তিনি সমস্যা সমাধানে জাতিসংঘকে পুনর্গঠনের দাবি জানান বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। যারা গণতন্ত্রের শপথ দেয় প্রতিনিয়ত আমাদেরকে, মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে, তারাই আজকে এই হত্যাযজ্ঞে নেতানিয়াহুর প্রধান মদতদাতা হিসেবে তারা ভূমিকা পালন করছে। এদিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি। এ সময় অন্তর্বর্তী সরকারকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। সমস্ত মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, সকলে একত্রিতভাবে আপনার পাশে দাঁড়ান, গাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দিন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে সরকারকে সমর্থন করব। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।